জি স্যার। আচ্ছা, সেখানে যে মডেল গুলো ছিল, সেখানে যে বিভিন্ন মডেল ছিল, সেখানে থমসন মডেল ছিল, বোর মডেল ছিল, মানে থমসন ছিল, রাদারফোর্ড ছিল, বোর ছিল। এই তিনটা মডেল কি ক্লিয়ার করছো তোমরা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমার ওই ধরেন স্যার একটা ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাই স্যার হুম, ক্লোরিন পরমাণুর স্যার অরবিটাল হয়েছে শেষ কক্ষপথে এসপিডি স্যার, তাই 3টে ভাগে ভাগ করা। তাই এটা হ্যাঁ একটা শক্তি স্তরে আমি 3টে ভাগে ভাগ করলাম স্যার। তারপর যদি আমি এখন পি অরবিটাল তো স্যার 3 ডাইমেনশনাল, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে স্যার থ্রি হুম। ডাইমেনশনাল ইলেকট্রনটা কিভাবে চলে একটা কক্ষপথকে ঘিরে, এইটা বুঝতে পারতেছি না। 3 ডাইমেনশনালে সে কিভাবে চলে? হ্যাঁ হ্যাঁ। কক্ষপথে যেখানে পরমাণু অবস্থান করতেছে, পরমাণুর অবস্থানটাই তো তোমার সেখানে 3 ডাইমেনশনাল আছে। না স্যার শক্তি স্তরে যখন এটা ইলেকট্রন 3 ডাইমেনশনাল যাইতেছে। শক্তি স্তরটাই কি আসলে? মানে তুমি 3 ডাইমেনশনালে চলাফেরা করো, এর মানে কি? তুমি যদি মনে করো ত্রিমাত্রিক অবস্থানে চলতেছো, তার মানে কিরকম স্পেসে তোমার চলা দরকার? আমার তো 3 ডাইমেনশনাল স্যার। তাই 3 ডাইমেনশনাল সেইটা কিরকম স্পেস? তুমি কি মাটির উপর দিয়ে হাঁটতে 3 ডাইমেনশন হয়? সোজা রাস্তা। এখন তোমার তো একটা আসলে প্রসঙ্গ কাঠামো ধরতে হবে। প্রসঙ্গ কাঠামো ধরে তার রেসপেক্টে তোমার পরিবর্তনটা 3 অক্ষ বরাবরই দেখতে হবে। তাহলে কোনো কক্ষপথে যখন ইলেকট্রন যখন ঘুরে, তখন তুমি ক্লোরিনের কথাই তুমি চিন্তা করো, যে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 60টি। জি স্যার। এখন 60টা ইলেকট্রনের তুমি যদি বিন্যাস করো, কিরকম পাবা? তুমি যদি এসপিডি দিয়ে যদি করো, ক্লোরিন হইলো তোমার কত? 17 স্যার। 17। তার ইলেকট্রন বিন্যাস বলো কত হয়? স্যার 3s এ লাস্ট কক্ষপথে 3s এ 2টে যাবে আর হইলে তাহলে পিতে যাবে 5টা। ক্লোরিন 17। হুম। তাহলে এটাকে যদি তুমি 1s, 2s, 2p 2p, 3s 3s, 3p। 3p, এরকম তোমার গেল। তাহলে 1s এ কয়টা? 2টে স্যার। 2s এ 2টে। 3p তে 6। তাহলে 6 আর 2 8 আর 2 10, এখানে 2 12, 2টে। রইলো কয়টা? আর 5টা। আরো 5টা রইলো। তাহলে কি করবে সেই 5টা? স্যার 3p 5টা তে যাবে থাকবে। কোথায়? 3p তে থাকবে। এইখানে কিছু হবে আর? স্যার হ্যাঁ ওখানে 3p এক্স এ যাবে 2টা, 3p ওয়াই এ একটা, 3p জেড এ একটা। আচ্ছা, 3p ওয়াই এ এইটার 2টা আর আবার 3p জেড এ একটা। এইটা আবার 3টে এখানে মাত্রা আছে। জি স্যার। তাহলে এসে কেন নাই? এস এর হয়তো বাগ নাই কোনো। এস এর কোনো ভাগ নাই, কিন্তু পি এর আমরা ভাগ দেখেছি। জি স্যার। তাহলে পি এর ভাগ যদি আমরা দেখি, তাহলে আমরা এইটাকেই আমরা আবার একটু যদি লিখি ভেঙ্গে, 2s, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, এরকম লেখা যায় না? জি স্যার। তাহলে এইখানে 5টার ওইগুলোকে যদি ভাগ করি, তাহলে প্রথম তো এক্স ফুলফিল করবে। কয়টা যাবে এক্স এ? 2টা। 2টে। ওয়াইতে যাবে কয়টা? 2টে। 2টা যাবে। জি স্যার 5টা দেওয়া লাগবে না স্যার, আর যেটা একটা। ও আচ্ছা আচ্ছা, 5টা, স্যার হ্যাঁ প্রথমে হ্যাঁ, তো স্যার একটা ফুলফিল। একটা করে দেবে, তারপর আবার একটা একটা। একটা একটা করে যাবে, একটা 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 গেল। তারপরে আবার 5টার এরপরে রইলো কয়টা? 2টা অবশিষ্ট রইলো। একটা ঢুকলো একটা ঢুকলো, তাহলে এখানে মোট কয়টা হইলো? 2টে স্যার। 2, এখানে 2, এখানে 1। তাহলে এ হলো তার বিন্যাস।
এখন তোমার প্রশ্ন কি? স্যার আমি প্রশ্নটা এখানে যদি আমি ক্লিয়ার করে বলি স্যার, ধরেন স্যার ফুটবলের বাইরের তলটাকে যদি আমি 3p অরবিটাল চিন্তা করি, তাহলে আমার একটা হুম, ইলেকট্রন এক্স অক্ষ বরাবরও গেল, ওয়াই অক্ষ বরাবরও গেল, কিন্তু যদি জেড অক্ষ বরাবর যেতে চাই ইলেকট্রন, তাই তো স্যার এই যে ফুটবলের ভিতরেও চলে যেতে পারবে, বাইরেও চলে যেতে পারে, কক্ষপথ মানে শক্তি স্তর ভেদ করে। আমার চিন্তা হুম, ভাবনা এইভাবে স্যার, বুঝছি, কিন্তু ওইভাবে তো সম্ভব না স্যার। এইভাবে না, ওইখানে তো তোমার আসলে ওইটা একটা তল না, ওই জায়গাটা, ওই জায়গাটা তোমার একটা একটা পরমাণু বা এই এরকম তোমার যে একটা পরমাণুর গঠন, পরমাণুগুলো মিলে 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 কি হয় আসলে? একটা বস্তু হয় না? একটা বস্তু তো হয়। তাহলে শক্তি সেই স্তর তো একটা বস্তু, তল হওয়ার কথাই না। হ্যাঁ শক্তি স্তর তুমি একটা তল ধরলা, সেই তলেরই তোমার, তলের কি আসলে ওখানে কি কোনো পুরুত্ব নাই? সেই তলটা কি তোমাকে ওখানে 2 ডাইমেনশনাল বলছে? না স্যার বলে নাই যদি তো, 2 ডাইমেনশনালি বলতো তাহলে কি এখানে জেড এর কোনো সুযোগ হইতো? না স্যার। তাহলে তার তো একটা পুরুত্ব আছে, আছে কি না? আছে তো স্যার পুরো। তোমার ধারণা ঠিক আছে, তোমার তার একটা পুরুত্ব আছে। তাহলে তোমার ওই তলেরই একটা এক্স অক্ষে গেল, একটা ওয়াই অক্ষে গেল, আর একটা জেড অক্ষে যেতে গেলে কি করতে হবে? স্যার পুরুত্ব থাকতে হবে অনেক। তার একটা পুরুত্ব থাকতে হবে, সে পুরুত্ব বরাবর চলে যাবে। স্যার তাহলে তাই শক্তি, সেটা তোমার, হুম, তাই শক্তি স্তরেই স্যার আপনার উপরে নিচে ইলেকট্রন আপ ডাউন করতে থাকবে। হ্যাঁ সেখানে তোমার ওই ত্রিমাত্রিক জায়গা জুড়ে সে যেভাবে স্পেস পাবে সেভাবে সে আপ ডাউন করতে থাকে। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। এগুলো তোমাদের তো ওই যে বন্ধনে মনে হয় পড়ানো হয় না কেমিস্ট্রিতে? যে কেমিস্ট্রিতে এই বিষয়টা ক্লিয়ার হয়েছিল না স্যার। কেমিস্ট্রিতে বন্ধনের ওইখানে তোমাদের এগুলার ডিটেলস হয়তো হিসাব আছে। তা এখানে আমরা গতদিনের যে হিসাবে আমরা যেগুলো তোমাদেরকে করতে বলেছি, সেগুলো আমরা বলেছি যে তোমার হিসাব নিকাশে যেগুলো থাকতে হবে, এই যে মডেলের কথা আমরা বলেছি। তাহলে তোমরা কি রাদারফোর্ড পরমাণু মডেল, থমসন মডেল থেকে রাদারফোর্ড মডেলের পার্থক্য পেয়েছো? এগুলো সেপারেট করতে পারছো কিনা? অবশ্যই পারার কথা, এত পড়ার আগে সেপারেট হয়ে যায় যে থমসন মডেলটা কি, রাদারফোর্ড মডেলটা কি ছিল। এরপরে তোমরা রাদারফোর্ডের সাথে বোরের পরমাণু মডেলের কোনো তুলনা পেয়েছো, পার্থক্য পেয়েছো? তার তোমরা খুব গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলতে পারবা যে যে 2টা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা ছিল, যেটা বোর মডেল ওভারকাম করছে, এরকম 2টা পয়েন্ট বলতে পারবা? অনেক মিল আছে, অমিলও আছে দুই মডেলের সাথে, মিল অনেক কিছু, আবার অমিলও যে খুব কম তা না, খুব বেশি তাও না, কিন্তু খুব বেসিক বেসিক কয়েকটা জায়গায় অমিল আছে। কি কি অমিল আছে পরে তোমরা কি বের করতে ওখান থেকে করেছো? বলার কথা, পারার কথা। হুম, ওখানে ওখানে তোমরা এই যে রাদারফোর্ড পরমাণু মডেলে পড়েছো, প্রত্যেকটা পরমাণুরই কিন্তু 2টা মডেলেই কিন্তু বলেছে যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এর বাইরে তো কেউ কথা বলে নাই। দুইজনেই বলেছে শক্তি স্তর আছে, সেই শক্তি স্তরে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, দুইজনেই বলতেছে, এগুলো কিন্তু মিল। তাই রাদারফোর্ড পরমাণু মডেলে বলেছে যে ইলেকট্রন গুলো যে ঘুরতেছে, এই ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সেখানে তোমার আস্তে আস্তে কি বের হচ্ছে, সেখান থেকে কি নির্গত হচ্ছে? তোমার সেখান থেকে শক্তি বের হচ্ছে। তার যত শক্তি বের হচ্ছে, আস্তে আস্তে সে কোথায় চলে আসতেছে? শক্তি বের হওয়া মানে শক্তি বিকিরণ কথা, তার বিকিরণ নিউক্লিয়াসের নিকটে করতেছে, এসে তার পড়তে পথটা হচ্ছে। পথটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে এখানে তোমার হয়তো নিউক্লিয়াস, তাহলে এখানে যদি ঘুরতে থাকে এরকম কক্ষপথে, ঘুরতে 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 সে একটা পর্যায়ে সে চলে আসতেছে হইলো
নিউক্লিয়াসে এসে পতিত হচ্ছে। তাহলে এই মডেলটার আর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। নিউক্লিয়াসে এসে জমা হচ্ছে মডেল, তাহলে ইলেকট্রন এসে নিউক্লিয়াসে পড়তেছে, মডেলের তো অস্তিত্ব থাকার কোনো সুযোগই নেই। এটা ছিল সবচেয়ে বড় ব্যর্থতা, যে একটা মডেলও সে দাঁড় করাইছে। থমসন এলোমেলো কথা বলেছে, ইলেকট্রন প্রোটন সব হজবরল অবস্থায় থাকে, রাদারফোর্ড এসে একটা শৃঙ্খল অবস্থার কথা বলেছে, কিন্তু লাস্টে এমন একটা কথা বলেছে যার কারণে মডেলটা ইলেকট্রন সব এসে আবার ওই কেন্দ্রে পতিত হয়। আলটিমেটলি কিন্তু থমসন মডেলে চলে যাচ্ছে। তাহলে তাহলে কেন্দ্রে তোমার প্রোটন আছে, আবার ইলেকট্রনও যদি ওর ভিতরে ঢুকে, তাহলে প্রোটন আর ইলেকট্রন মিলেমিশে সেখানে এই পায়েসের মধ্যে কিসমিসের মতো অবস্থান করে। এখানে এখানে এই জায়গাটাই এসে বোর ডিফার করছে। বোর কি বলছে এই জায়গার উপরে? বোর এখানে যে ডিফারটা করছে, বোর বলছে যে এখানে সেও বলছে নিউক্লিয়াস আছে, কক্ষপথ আছে, এই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করতেছে, কিন্তু ইলেকট্রন গুলা এক একটা শক্তি নিয়ে ইলেকট্রন প্রত্যেকটা কক্ষপথে অবস্থান করে। যখন ইলেকট্রন গুলা কক্ষপথে ঘুরে, সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে। প্রত্যেকটা কক্ষপথে সে নির্দিষ্ট শক্তি নিয়ে সে চলাচল করে। তাহলে ওই কথাটাকে ওভারকাম করছে। ও বলছে যে ঘোরার সময় শক্তি বিকিরণ করে, যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয়ে যায়, কিন্তু ওরা বলছে যতই এখানে কক্ষপথে ঘুরতে থাকে, বোর বলছে ওই ঘোরার সময় সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে, ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই ঘুরতে থাকে। যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ঘুরতে থাকে, তাহলে ওই কক্ষপথের কোনো পরিবর্তন, ওই কক্ষপথ ফিক্স থাকে, সারা জীবনের জন্য নির্দিষ্ট করা থাকে, এই কক্ষপথ নির্দিষ্ট, এই কক্ষপথ নির্দিষ্ট। সুতরাং বোরের কথা অনুযায়ী এই পরমাণু মডেল একটা সুনির্দিষ্ট বা স্থায়ী একটা রূপ পেয়েছে, যেটা রাদারফোর্ড পরমাণু মডেল পায় না। কারণ এভাবে এসে আস্তে মডেলটা নিউক্লিয়াসে চলে আসতেছে, তার মানে হজবরল অবস্থা। এখানে এখানে যখন কক্ষপথে ঘুরে, তখন নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরে, দ্যাটস রাইট, কিন্তু সে যে শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না, এই অবস্থায় ঘুরতেছে। আবার তাকে যদি জোর করানো হয় তাহলে সে করতে পারে, কিন্তু যে কোনো সময় জোর করলেই হবে না। এখানে যদি শক্তি হয় 25 জুল, এই কক্ষপথে আছে 15 জুল, এই কক্ষপথে মনে করো আছে 10 জুল শক্তি, তাহলে এই ইলেকট্রনটা থেকে যদি তুমি 2 জুল শক্তি নিতে চাও, সরিয়ে নিতে চাও, পারবা না নিতে, কোনোভাবেই সে ছাড়বে না। তোমার জিন্দেগি উল্টে গেল, সে ছাড়বে না। এটা আমরা কিন্তু ইলেকট্রনিক্সও বলেছি, ছাড়বে না। সে কখন ছাড়বে? এখান থেকে কত জুল নিতে গেলে, সে 5 জুল নিতে গেলেও সে ছাড়বে না। কিন্তু তুমি যদি তার ভিতর থেকে 10 জুল নিতে যাও, তাহলে সে কি করবে? সে তোমাকে অনায়াসে ছেড়ে, অথচ 2 জুল ছাড়তেছে না, বাট 10 জুল ছেড়ে দিচ্ছে। কারণ 2 জুল ছেড়ে কি করবে? সে নিচের কোন জায়গায় থাকবে? তার মাঝখানে থাকার জায়গা নেই। কিন্তু 10 জুল ছেড়ে দিলে 15 জুল হবে, সেই 15 জুল নিয়ে সে এই কক্ষপথে থাকতে পারে। এজন্য তারা যে শক্তি আছে সেই শক্তি নিয়েই ঘুরতে থাকে। ওই সময় ওই যে আস্তে আস্তে যে শক্তি বিকিরণ করবে, তোমার মনে করো সে 1 জুল, এই একটা ঘোড়া দিল 1 জুল বিকিরণ করলো, আবার একটা ঘোড়া দিল আবার 1 জুল বিকিরণ করলো, তার কোনো সুযোগ এখানে নেই। কারণ 1 জুল যদি বিকিরণ করে দেয়, তাহলে তার ওখান থেকে নেমে যেতে হবে, অন্য নিচের কক্ষপথে আসতে হবে। কিন্তু নিচের কক্ষপথ এটা তো 15 জুল, তাহলে 1 জুল ছেড়ে দিয়ে সে 24 জুল নিয়ে তার থাকার কোনো জায়গা নেই। এই জন্য ঘোরার সময় সে কোনরূপ শক্তি বর্জন করে না, এটা বলছে বোর। কিন্তু রাদারফোর্ড বলছে ঘোরার সময় সে খালি শক্তি বিকিরণ করতেই থাকে, এইটা বলছে ভুল, যেটা ওভারকাম করছে। তবে এখান থেকে যখন সে পর্যাপ্ত পরিমাণে, হ্যাঁ শক্তি যে আবার বিকিরণ করে না তা না, 10 জুল সে এখান থেকে কেড়ে নিলাম, নেওয়ার সাথে সাথে এ কি করলো? এ লাভ দিয়ে সে এই পয়েন্টে চলে আসবে।
তাহলে এই আসার সময় এখানে এসে এই তরঙ্গ বিকিরণ করবে, এখানে শক্তি বিকিরণ করবে এবং এটা তরঙ্গ আকারে এখান থেকে বের হয়ে যাবে। দর্শক, তাহলে এখানেও বিকিরণ হচ্ছে, আর এরাও যে শক্তি বিকিরণ করতেছে এখান থেকেও এই যে শক্তি আস্তে আস্তে কমে 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 সেন্টারে আসতেছে, এখানেও শক্তি বিকিরণ হচ্ছে। তাহলে এখানেও যে শক্তি বিকিরণ হচ্ছে এগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানেও যে বিকিরণ হচ্ছে এরাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, বোর বলেছে এই যে বিকিরণ গুলা, এই যে রশ্মি গুলা, এগুলো হলো সব অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। আর রাদারফোর্ড বলছে এগুলো হইলো সব বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস। তাহলে এ কিন্তু একটা খুব বেসিক পার্থক্য। তোমরা এগুলো পড়ো নাই কেন? এই রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল তোমরা পড়ো নাই কেন? তোমাদের গতদিন আমি পড়তে বলেছিলাম না? এই লেখা টেখাগুলো এর ভিতরে নাই, এগুলো পড়লে তো এই লেখাগুলো উদ্ধার করা যায়, এই বিষয়গুলো এখান থেকে উদ্ধার করে আনা যায়, কিন্তু তোমরা পড়ো নাই, আমি মনে হয় নিশ্চিত। এখানে এ ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, আর এ ছিল বোর পরমাণু মডেলের সফলতা। সে এখানে আরো কিছু কথা বলেছে যে এখান থেকে যখন এই পথে আসতে পারে ইলেকট্রন, আবার যদি সে 25 জুল থেকে তোমার যদি 15 জুল যদি সে বিকিরণ করে, তাহলে 15 জুল বিকিরণ করে সে এই কক্ষপথে আসতে পারে। আবার এই কক্ষপথের শক্তি যদি হয় 5 জুল, তাহলে 25 জুল থেকে যদি সে 20 জুল বিকিরণ করে তাহলে এই কক্ষপথে আসতে পারে। তাহলে তুমি দেখো এখান থেকে ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে সে ভিতরের যে কোনো কক্ষপথে আসতে পারে, এই যে কোনো কক্ষপথে আসতে পারে এবং এইখানে আসলে বিকিরণ করে, দ্বিতীয় কক্ষপথে আসলে মানে এখানে আসলে বিকিরণ করলো, এই কক্ষপথে আসলো এখানে বিকিরণ বিকিরণ বের হবে, এই কক্ষপথে আসলো বিকিরণ এখান থেকে বের হবে। কিন্তু এই প্রত্যেকটা বিকিরণ একই না, এক একটা বিকিরণ এক এক রকম। এখান থেকেই তোমার বর্ণালীর যে ওই যে রেখা, এই রেখাগুলোর বিষয়টা চলে এসেছে। কি যখন একদম সর্ববহিঃস্থ স্তর থেকে প্রথম কক্ষপথে চলে আসে, তখন যে এখান থেকে শক্তি বিকিরণ করে আসতে হয় ইলেকট্রনটাকে, তখন এখান থেকে যে রশ্মি বের হয়ে যায়, এই রশ্মিগুলাকে আমরা কি বলি? লাইম্যান সিরিজ। এইগুলা লাইম্যান সিরিজের রশ্মি। এরপরে তোমার এই কক্ষপথে যে রশ্মিগুলো আসছে এগুলাকে আমরা বলছি বামার সিরিজ। এখান থেকে এখানে আসলে এখান থেকে যে মানে রশ্মি বের হয় এটাকে আমরা বলছি কি? প্যাশন সিরিজ। এরপরে যদি আবার কোনো কক্ষপথ থেকে ওরকম আসে তখন সেটাকে আমরা বলছি ব্র্যাকেট সিরিজ, এরপরে বলছি আমরা ফান্ড সিরিজ, এরকম বিভিন্ন সিরিজের নাম দিচ্ছি। তার মানে কি এখানে এই যে বর্ণালীর উৎপত্তি, এই উৎপত্তি নিয়ে বোর কথা বলেছে, এটা একটা তার স্বপ্ন, অনেক গুরুত্বপূর্ণ তার কথা। তাহলে এই বোরের যে সফলতা ছিল, ওই যে শক্তির বিষয় একটা বিষয় ছিল, স্থায়ী কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া গেছে, এখানে বিভিন্ন বর্ণালীর উৎপত্তি নিয়ে সে কথা বলেছে, এবং এগুলো নিয়ে এগুলো যে তোমার অবিচ্ছিন্ন বর্ণালী সেগুলো নিয়ে সে কথা বলেছে। এখান থেকে আমরা এই যে বিভিন্ন যে বর্ণালী গুলো পাই, এই বর্ণালী তোমরা যে পড়েছো কেমিস্ট্রিতেও তোমরা পড়েছো, এই যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, এগুলো যে তোমরা ওই কেমিস্ট্রিতেও পড়েছো, আসলে এগুলো কি কেন কিভাবে হয়? এই ইলেকট্রন গুলো যে কক্ষপথে আস্তে 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 যে চলে আসতেছে, যার কারণে শক্তিটা বের হয়ে যাচ্ছে, সেই শক্তির হিসাবটাই ওই সিরিজ অনুযায়ী আমরা বলতেছি। এক এক কক্ষপথে আসলে এক এক রকম শক্তি বিকিরণ করে এক এক রকম রশ্মি বের হয়, এগুলাকে এক এক রকম সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইখান থেকে তোমরা বোর পরমাণু মডেলের 2 থেকে 3টা সীমাবদ্ধতা কেউ বলতে পারবা যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি? পারবা কেউ বলতে? যদি পড়ে থাকো তাহলে তোমাদের বলতে পারার কথা। হুম
যদি পড়ে থাকো তাহলে বলতে পারার কথা, মনে হয় কেউ পড়ো না, যেটা অত্যন্ত দুঃখজনক। এখানে এখানে তুমি দেখো যে বোর এই যে তোমার বর্ণালীর উৎপত্তি নিয়ে কথা বলছে, বর্ণালীগুলো বর্ণনা করছে, কিন্তু বর্ণালীর তীব্রতা নিয়ে অর্থাৎ তার গঠন নিয়ে সে কোনো কথা বলতে পারে নাই। এটা তার সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা। তার গঠন মানে কি, অনেক জায়গায় তোমরা দেখবা যে মিহি গঠন এরকম বিভিন্ন লেখা আছে, তাহলে এখানে যে বর্ণালী তুমি যদি খুব সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, তুমি দেখবা যে এর ভিতরে একাধিক বর্ণালী আছে। তাহলে একাধিক বর্ণালী একই সাথে থাকা, এটা কি মূলত মিহি গঠন বলছে। তার মানে এই একটা বর্ণালীর ভিতরে, মানে এখান থেকে যে রশ্মিটা শক্তিটা বের হয়, ওই শক্তির মধ্যে অনেকগুলো বর্ণালী এর ভিতরে আছে। এই বর্ণালীর বিষয়টা নিয়ে, এগুলো নিয়ে তোমার উৎপত্তি নিয়ে কথা বলেছে, এগুলো বর্ণনা করেছে, কিন্তু এই গঠন তার তীব্রতা নিয়ে কোনো কথা সে বলে নাই, বা এগুলো সে ফাইন্ড আউট করতে পারে নাই, মিহি গঠন নিয়ে কোনো কথা বলতে পারে। এটা ছিল তার একটা সীমাবদ্ধতা। আর এই মিহি গঠন থেকে এখানে আরেকটা ধারণা পাওয়া যায় যে এইগুলো এক একটা কক্ষপথ, এগুলো এক একটা কোয়ান্টাম সংখ্যা আছে, যেটাকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে একটা বর্ণালীর হিসাব হয়। কিন্তু তোমার যখন এখান থেকে ইলেকট্রন এখানে আসে, তাহলে এখানে অনেকগুলো বর্ণালীর হিসাব হয়। তার মানে এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার মুখ্য কোয়ান্টামের বাহিরেও এখানে কিছু অতিরিক্ত কোয়ান্টাম সংখ্যা আছে। এটা ওই বর্ণালীর মিহি গঠন থেকে বোঝা যায় যে এখানে একাধিক বর্ণালী, তাহলে একাধিক বর্ণালী বের হয়েছে, তাহলে এখানে আরো কিছু এরকম কক্ষপথ আছে, তাহলে এখানে তো প্রধান কক্ষপথ একটা, তাহলে এখানে কিন্তু তার সাব কক্ষপথ আছে। তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমরা পেয়েছো, কেমিস্ট্রিতে এগুলো পেয়েছো। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার বাহিরে ওই যে বর্ণালীর মিহি গঠনই প্রমাণ করে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার বাহিরে আরো কিছু কোয়ান্টাম সংখ্যা এখানে আছে। এই অতিরিক্ত কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়েও বোর কোনো কথা বলতে পারে নাই, সে শুধু মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলছে। তাহলে বর্ণালীর মিহি গঠন, এখানে অতিরিক্ত কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়ে বোর কথা বলতে পারে। এটা ছিল বোরের সীমাবদ্ধতা। আবার বোর এই যে তোমার পরমাণু নিয়ে কথা বলছে, শুধু হাইড্রোজেন পরমাণুর উপরে কথা বলেছে, সহজ সরল উক্তি দিয়ে গেছে, কিন্তু বেশি পারমাণবিক সংশ্লিষ্ট মৌলের ক্ষেত্রে কি হবে না হবে এই সম্পর্কে বোর কিছু বলে যায়নি। বোরের আরেকটা বিষয় আছে যে এই কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরে, উচ্চ বেগ নিয়ে ঘুরে, এবং ইলেকট্রন গুলা কক্ষপথে থাকে, যেটা রাদারফোর্ডও বলেছে, মিল আছে। কিন্তু কিন্তু এই যে উচ্চ বেগ নিয়ে ঘুরতেছে আর কক্ষপথে থাকতেছে, এটা বোর বলছে যা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি সে মানে না। কিন্তু পরমাণুর ক্ষেত্রে এরকম সূক্ষ্ম বিষয়ের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানার কথা বোরের এই হিসাবে দেখা যাচ্ছে মানে না। তাহলে তার হিসাবে এই যে অবস্থান নিয়েও কিছু বিষয় আছে। এই যে তোমার প্রধান কোয়ান্টামেই সে থাকবে কিনা, না কোন জায়গায় থাকবে, তার আশেপাশে যে অন্য যে কোয়ান্টাম নাম্বারও আছে, সহকারী কোয়ান্টাম নাম্বার গুলা কোন জায়গায় কিভাবে থাকবে এই সম্পর্কে কিন্তু সে কোয়ান্টাম সংখ্যার কথা বলে গেছে, ওখানে থাকবে, কক্ষপথে থাকবে। কিন্তু আসলে এখানে সূক্ষ্ম হিসাব করতে গেলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে একই সাথে যেহেতু বেগ জানা আছে, ভরবেগ জানা যাবে, ভরবেগ এবং অবস্থান দুইটা একই সাথে নির্ণয় করা যায় না, এটা কিন্তু সম্ভবও আসলে হয় না। তাহলে এখানে হাইজেনবার্গের সাথে তার একটা ত্রুটি চলে আসছে। আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সে মানে না, তাহলে সে আপেক্ষিক তত্ত্বও সে মানে না। এটাও কিন্তু বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই যে সীমাবদ্ধতার কথাগুলো বলেছি,
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতা। তাহলে তোমাদের ভিতর থেকে বোঝা যাচ্ছে যে তোমরা নিঃসন্দেহে পরমাণু মডেল গুলো পড়ো নাই। এই যে কোনটার সাকসেস কি, কোনটার সীমাবদ্ধতা কি, তুলনা কি, এগুলো কিন্তু মনে থাকে না, কেমন জানি এলোমেলো। এই জন্য তুলনা করতে হয় যে বোরের সাথে রাদারফোর্ডের কি কি মিল আছে, কোন কোন জায়গায় অমিল আছে। তাহলে যেখানে যেখানে অমিল সেটাই ছিল রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সফলতা। এরপরে আবার বোর যে পুরোপুরি সফল হয়েছে তাও না, তারও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। তাহলে তার কি কি সীমাবদ্ধতা, এই জিনিসগুলো যদি ভিতর থেকে একটু উপলব্ধি করার চেষ্টা না করো, তোমরা কিন্তু এমসিকিউতে আটকা পড়ে যাবে। এখান থেকে তোমার এই যে তরঙ্গের সংখ্যার একটা হিসাব হয়, নিঃসন্দেহে তোমরা পড়েছো যে তরঙ্গের সংখ্যা বলতে সাধারণত একক দৈর্ঘ্যে তরঙ্গের সংখ্যা বোঝায়। আমরা যখন কোনো একটা জায়গায় তরঙ্গের একটা হিসাব আমরা বলি, এরকম যদি আমরা একটা চিত্র আমরা যদি দেই, এই যে চিত্রটা এখান থেকে এ পর্যন্ত, এইটা যদি আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে যদি ল্যামডা হয় তাহলে এখান থেকে এই শেষ হয়ে তোমার কিন্তু তরঙ্গ কিন্তু এরকম চলতেছে। মূলত আমরা এইটাকে বলি একটা তরঙ্গ, কিন্তু আসলে না, আসলে হলো তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যতটুকু, এই হলো একটা পূর্ণ স্পন্দন, এই একটা তরঙ্গ। আবার এখান থেকে আবার নতুন ভাবে শুরু হয় এই একটা তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্যের এইটুকু। আবার এখানে তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আর একটা তরঙ্গ। এরকম এরকম দেখা যাচ্ছে একটা এরকম সাপের মতো, কিন্তু এর ভিতরে অসংখ্য তরঙ্গ থাকতে পারে। তাহলে তোমার এই ল্যামডা পরিমাণ দৈর্ঘ্যে তরঙ্গ থাকে একটি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা একটি, অর্থাৎ একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা 1/λ, এইটা কিন্তু তরঙ্গ সংখ্যা। এবং তরঙ্গ সংখ্যাকে এই নিউ বার দিয়ে প্রকাশ করা হয়, এটাকে নিউ বার দিয়ে প্রকাশ করা হয় ইকুয়ালস টু 1/λ। এই যে তরঙ্গ সংখ্যার এইখানে একটা সূত্র আছে, এটা তোমাদের এই বই খুব সুন্দর ভাবে আছে। কেউ বলতে পারো সূত্রটা কি? কেউ বলতে পারো? কেউ বলতে পারো না? এই তরঙ্গ সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা, এখানে এখানে তোমার যে এরকমের একটা বিষয় আছে যে m e⁴ ডিভাইডেড বাই 8 epsilon naught square c h³ 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। পাও নাই? এই যে দুই কক্ষপথের ভিতরে যে শক্তির যে পার্থক্য ডেল ই, এখানে দেখবা যে E2 মাইনাস E1 যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, তারপরে এখান থেকে তোমরা যদি হিসাব নিকাশ করো এই ডেল ই, সেখানে একটা মান পাওয়া যায়। তারপরে আবার আমরা জানি ই সমান সমান ডেল ই সমান সমান এইচ নিউ, এখান থেকে তোমার একটা নিউ এর একটা হিসাব আসে। আবার আমরা জানি সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাই সেখান থেকে সবকিছু মিলে দিলে এখান থেকে নিউ বারের একটা হিসাব পাওয়া যায়। এখানেই সুন্দরভাবে করা আছে। এই যে জায়গাটা n1 আর n2 যদি 2 নাম্বার থেকে 1 নাম্বার কক্ষপথে আসে, মানে উপরের কক্ষপথ থেকে n2 থেকে যদি n1 এ আসে, তাহলে সে যে পরিমাণ শক্তি বিকীর্ণ করে, সেই বিকীর্ণ শক্তিটাই তো তরঙ্গ আকারে যায়। সেই তরঙ্গের সংখ্যাই হইলো এইটা। এটাকে আমরা এই সূত্রের আন্ডারে আমরা লিখি এবং এখান থেকে টুকটাক কিছু অঙ্ক করি। এইখানে এই জায়গাটার একটা নাম আছে, এই কনস্ট্যান্টের একটা নাম দেওয়া আছে, সেখানে এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। সেখানেও আমরা পাওয়ার কথা আমরা সম্ভবত ওখানে পেয়েছি 1/λ ইকুয়ালস টু, এটাকে আর দেওয়া হয় তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে এখানে এগুলো যেহেতু সব জানা মান, এই মানগুলো বসাইলে এই রিডবার্গ ধ্রুবকের একটা মান আসে, কনস্ট্যান্টের একটা মান আসে। সে মানটাও তোমাদের জানার কথা। কেউ বলতে পারবা মানটা কত?
জানা আছে কারো? স্যার 1.097 into 10 to the power 7 per meter 1.097 into 10 to the power 7 একক কি? per meter এটা হলো পার মিটার। তাহলে এটা মূলত এইটা, এই যে জায়গাগুলো এগুলো তো বইয়ের ভিতরে একদম ক্লিয়ার করা। তাহলে এখানে আমরা এই যে বিভিন্ন সিরিজ নিয়ে কথা বললাম, এখান থেকে রিডব্যাক ধ্রুবকের হিসাব দিয়ে তরঙ্গের সংখ্যা যে হিসাব করলাম, এগুলো আমাদের কিন্তু খুবই জরুরি বিষয়। কেমিস্ট্রিতেও আছে এগুলো, কিন্তু কোথায় আছে আমরা জানি না, আমাদের মাথার বাহিরে চলে গেছে মনে হয়। তা এই বিষয় নিয়ে আমরা একটু ঠিকঠাক করে ফেলবো জায়গাগুলো। এরপরে তোমাদের ছিল আরো পড়তে বলেছিলাম যে তেজস্ক্রিয়তার বিষয়গুলো নিয়ে। আমরা গত দিনও আমরা বলেছি যে তেজস্ক্রিয় মৌল আমরা কোনগুলোকে বলি, আমরা তেজস্ক্রিয় মৌল বলি। আমি বলেছিলাম কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা চিহ্নিত করি। স্যার 80 এর উপরে, 82 উপরে, 83 থেকেও ধরা হয় বা 82 ও ধরা হয় মাঝে মাঝে, 82 বা 83, 82 এর উপরে। তাহলে 83 থেকে যদি সাধারণত ধরি, এগুলো তেজস্ক্রিয় মৌল। এর নিচে কি কোনো তেজস্ক্রিয় মৌল আছে 82 এর নিচে? তাহলে নেই। স্যার আয়োডিন পটাশিয়াম সেগুলোর পাওয়া যায় স্যার। আছে, কিছু আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কার্বন। এই কার্বন বেশ ভালো একটা তেজস্ক্রিয় মৌল, কার্বন 14 আইসোটোপ। এটা খুব ভালো তেজস্ক্রিয় মৌল। আয়োডিনের কিছু আছে, কিছু তেজস্ক্রিয়তা ধর্ম আছে, তাহলে এরকম কিছু মৌল আছে। তা এগুলো হলো ব্যতিক্রম, সাধারণত ওইগুলাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। এই তেজস্ক্রিয় মৌলে কি হয় আসলে? ভাঙ্গন হয়। তাই তেজস্ক্রিয় মৌলের যে ভাঙ্গন হয়, আসলে ভাঙ্গনটা কোন জায়গায় হয়? কোন জায়গায় একটা মৌলের ভাঙ্গন হয়? এক পাশ থেকে কি খসে পড়ে যায়? নিউক্লিয়াসে না, এটা নিউক্লিয়াস। কারণ কোন তেজস্ক্রিয় মৌলের ভাঙ্গন, তেজস্ক্রিয় মৌলকে তুমি যদি ছোট 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 করো, ক্ষুদ্র ক্ষুদ্র করতে 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 তুমি মোটামুটি পাবা অ্যাটম, পরমাণু। সেই পরমাণুর দিকে যদি তাকাও, তাহলে তুমি পাবা নিউক্লিয়াস, কক্ষপথে ইলেকট্রন। তাহলে মূলত ভাঙ্গনটা সংগঠিত হয় হলো পরমাণুর মধ্যে। কোন মৌলের বা কোনো পদার্থের ভাঙ্গন মানে হলো সেটা যে পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুর ভিতরে ভাঙ্গন। পরমাণুর ভিতরে আবার সেটা কিন্তু পরমাণুর চারপাশে কক্ষপথে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ভাঙ্গন না, নিউক্লিয়াসে ভাঙ্গন। তাই নিউক্লিয়াসে ভাঙ্গন মানে কি? নিউক্লিয়াস কি ভেঙে পড়ে যায়? না, এই নিউক্লিয়াস থেকে অনবরত বের হয়। কি বের হয়? তেজস্ক্রিয় রশ্মি বের হয়। কি কি রশ্মি? আলফা, বিটা, গামা। এই জিনিসটা প্রথম অবজার্ভ করছে কে? বেকেরেল না কুরি, মাদাম কুরি, পিয়েরে কুরি? কারা করছে? বেকেরেল। কারা অবজার্ভ করছে? এটা প্রথম অবজার্ভ করছে বেকেরেল। এবং প্রথম যে বেকেরেল অবজার্ভ করছে, এরপরে মাদাম কুরি, পিয়েরে কুরি তারাও এই জিনিসগুলা অবজার্ভ করছে। অবজার্ভ করে করে এগুলা থেকে তারা কিন্তু একটা মৌল আবিষ্কার করে ফেলছে। মাদাম কুরি, পিয়েরে কুরি। মৌলটার নামও সম্ভবত আমাদের জানা আছে, এখানে সব লেখা আছে। এগুলো কি? মৌলটার নাম কি ছিল? কুরিয়াম। কি স্যার কুরিয়াম। কি কুরিয়াম? কুরিয়াম না রেডিয়াম? এই পিরিয়ডিক টেবিলে কুরিয়াম নামে কোন মৌলের নাম পাইছো? পিরিয়ডিক টেবিলে কুরিয়াম আছে? এই যে 100, এখন পিরিয়ডিক টেবিলে মৌলের সংখ্যা কত? মৌলের সংখ্যা বাড়ছে নাকি এখন? স্যার 118 স্যার। 118।
আমরা 109 পর্যন্ত পেয়েছি, সেখানে আমরা কুরিয়াম টুরিয়াম পাই। তোমরা পেয়েছো এখন 118 মধ্যে আছে কুরিয়াম? স্যার তা তো জানি না, সব মৌলের তো নাম দেখি না, আমার মনে হয় নাই। তারা রেডিয়াম এখানে খুঁজে বের করছে, এজন্য তারা নোবেলও পেয়েছে। তাহলে এটা প্রথম অবজার্ভটা করছে বেকেরেল। আবার এখানে রাদারফোর্ডের বিষয়, এখানে এই তিনজনের নাম থেকে স্যার এই যে কুরিয়াম আছে স্যার। ভাঙ্গনের, হ্যাঁ স্যার কুরিয়াম আছে স্যার, 96 পারমাণবিক কক্ষা। 96। তাহলে এখানে তারা আবিষ্কার করছে রেডিয়াম। তাহলে ওখানে তোমার এই যে তিনজনের যে আবিষ্কার ভাঙ্গন, এগুলো থেকে তোমার যে তারা কিছু একক বের করছে বেকেরেলের নাম অনুসারে, ক্ষয়ের বা ভাঙ্গনের সে একক বলছে বেকেরেল, কুরি তারা নাম দিছে কুরি, আর রাদারফোর্ড একটা এককের নাম দিছে রাদারফোর্ড। তাহলে ভাঙ্গনের 3টা একক আছে, এই 3টে এককের মধ্যে এসআই একক কোনটা তো বলতে পারো? বেকেরেল। এসআই একক হলো বেকেরেল। বেকেরেল মানে হলো কি, মানে হলো 1 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ কোন একটা পদার্থ বা পরমাণু থেকে যদি 1 সেকেন্ডে একটা ক্ষয় হয়, তখন সেটাকে বলা হয় 1 বেকেরেল। এবং 1 বেকেরেল আর 1 কুরির মধ্যে সম্পর্ক আছে। 1 বেকেরেল সমান সমান তোমার কত, কুরির ভিতরে কি সম্পর্ক আছে জানা আছে কারো? মান কত হয়? করি নাই। 1 বেকেরেল সমান কত কুরি? আচ্ছা তোমরা এগুলো কি টোটালি কিছু পড়ো নাই? গতদিন যে পড়া দিয়েছিলাম কিছুই পড়ো না, কারণটা কি? হ্যাঁ, এই প্রাপ্তি, তুমি যে এই যে পড়ো নাই আসলে কি কারণ, কারণটা কি? না পড়ছো? কথা নাই কেন? এগুলো পড়ছো না পড়ো নাই সেগুলো তুমি বলবা তো, তুমি পড়লে বলবা হ্যাঁ পড়ছি, আর না পড়লে না পড়ি নাই। যে কেন পড়ো নাই, কেন, মূল কারণটা ছিল কি আসলে? এই রবিউল হাসান, তুই কি পড়ছো? তুই তো একটু আগে বলছিলি যে পড়ছি, তাহলে এক বেকেরেল পরমাণু মডেলটা পড়ছিলাম। তো পরমাণু মডেল পড়ছো, আমরা গতদিন পর্যন্ত এগুলো পড়া দিয়েছিলাম না, তো পড়তে পারলাম না কেন? এখন আমাদের এই অবস্থা যে 1 বেকেরেল সমান সমান 3.7 ইন্টু 10 কি ডিকে পার সেকেন্ড। আবার ডিকে পার সেকেন্ড মানে বেকেরেল, তাহলে মানে 1 বেকেরেল সমান এত কুড়ি, এত কুড়ি। স্যার 1 বেকেরেল সমান 3.7 10 টু 0 মাইনাস 10 কুড়ি হবে, মাইনাস 10 কুড়ি মনে হয়। জি স্যার। ও সরি, -10 কুড়ি না, -10 কুড়ি না তো। জি স্যার, একটু 1 দেখো তো বেকেরেল এখানে, সমান 1 বেকেরেল সমান ওইটা এখানে হলো তোমার মূলত 1 কুড়ি,
120 সমান সমান হলো 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। আর ডিকে পার সেকেন্ড মানে কি? ডিকে পার সেকেন্ড হইলো 1 বেকেরেল সমান সমান 1 ডিকে পার সেকেন্ড। তাহলে এই ডিকে পার সেকেন্ড এটার পরিবর্তে আবার কি লেখা যায়? বেকেরেল। তাহলে 120 সমান সমান কি? 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল। এই জিনিসটা ওইখানে একটু খুঁজে দেখো। তাহলে এই ভাঙ্গনের এসআই একক বলা হয় কিন্তু এই বেকেরেলকে, কুড়িকে না। তাহলে এগুলো অঙ্ক টঙ্ক করার সময় এগুলো নিয়ে তোমরা গ্যাঞ্জাম লাগাও। আবার এখানে আরো একটা একক আছে রাদারফোর্ড। রাদারফোর্ডের সাথে ওখানে সম্পর্ক আছে, ওখানে পড়লে এখানে বোঝা যায়। তাহলে কুড়ির সংজ্ঞাটা কি? কুড়ির সংজ্ঞা কি? যে কোন একটা মৌল থেকে প্রতি সেকেন্ডে যদি তার ভাঙ্গনের সংখ্যা যদি এতটি হয়, 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক যদি ভেঙে যায়, এত সংখ্যক পরমাণু যদি ভেঙে যায় কোন মৌল থেকে প্রতি সেকেন্ডে, তখন সেখানটাকে বলা হয় 1 কুড়ি। আর যদি প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভেঙে যায় সেটাকে বলা হয় 1 বেকেরেল। তাহলে এখানে কুড়ি, বেকেরেল এগুলোর সংজ্ঞা নিয়ে এগুলোর ডিটেলস হিস্ট্রি আছে, এগুলো আমাদের একটু পড়তে হয়। তাহলে এই যে ভাঙ্গে নিউক্লিয়াস থেকে বের, মানে এখান থেকে ভাঙতেছে, আসলে ভাঙ্গনটা সংগঠিত হয় কার কারণে? এই যে তেজস্ক্রিয় রশ্মির কারণে। তাহলে নিউক্লিয়াসে হিট করে, নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা বের হয়ে যায়। তাহলে নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা গামা বের হয়ে যায়, এই আলফা বিটা গামা বের হয়ে যাওয়ার কারণে ওই মৌল অন্য মৌলের পরিবর্তন হয়। যেমন কার্বন, একটু আগে আমরা লিখেছিলাম 613, এখান থেকে যদি কোনোভাবে একটা বিটা রশ্মি বের হয়ে যায়, তাহলে সেটা এই মৌলে রূপান্তরিত হয়, নাইট্রোজেনে রূপান্তরিত হয়। এখন তুমি দেখো কার্বন থেকে তেজস্ক্রিয় মৌল বের হয়ে যে অন্য মৌলে রূপান্তরিত হয়েছে। ভাঙ্গন বলতে এখানে আসলে মূলত যে ওই পরমাণুটার কিছু অংশ ভেঙে পড়ে যাবে এইটা না, অর্থাৎ একটা মৌল অন্য মৌলে রূপান্তরিত হবে। এখন কতক্ষণ পর্যন্ত এরকম ঘটনা ঘটতে থাকবে, এরকম ভাঙতে থাকবে, মানে তেজস্ক্রিয় রশ্মি বের হইতে থাকবে? তেজস্ক্রিয় রশ্মি বের হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত একটি তেজস্ক্রিয় মৌল সে অতেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত না হবে। যেমন তোমার ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম থেকে আলফা বিটা গামা এগুলা বের হচ্ছে সে থোরিয়ামে রূপান্তরিত হলো। থোরিয়ামে রূপান্তরিত হয়েও সে থেমে নাই, আলফা বিটা গামা বের হচ্ছে হয়ে সে মনে করো রেডিয়ামে রূপান্তরিত হলো। রেডিয়ামও তেজস্ক্রিয় মৌল, সে থেমে নাই, আবারও বের হচ্ছে হয়ে সে মনে করো হঠাৎ করে সে ফেরামে চলে আসলো, আয়রনে চলে আসলো। সে মনে করো আয়রনে আসার পর আর তার ভিতর থেকে বের হবে, কারণ সে একটা অতেজস্ক্রিয় মৌলে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত সে তেজস্ক্রিয় থাকে, একটা এই ধাপে ধাপে এক মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়। তা অন্য মৌলে রূপান্তরিত হলেও যে সে থেমে যাবে এরকম না বিষয়টা। সেটা যদি তেজস্ক্রিয় মৌল হয় তাহলে সেটা আবার তোমার ভাঙতে থাকে, এরকম সেখান থেকে আলফা বিটা গামা বের হইতে থাকে। ফলে এরকম হয়ে যতক্ষণ পর্যন্ত সে অতেজস্ক্রিয় মৌলে না আসে ততক্ষণ পর্যন্ত বের হইতে থাকে। তাহলে এখানে এই যে আলফা বিটা গামা বের হয়, এই বের হইলে এগুলো থেকে আমরা কিছু হিসাব নিকাশ করি, আমাদের কিছু হিসাব নিকাশ আছে। কোন একটা মৌল থেকে যদি আলফা রশ্মি বের হয় তাহলে তার ভর সংখ্যা 4 কমে, আর পারমাণবিক সংখ্যা 2 কমে। এগুলো বইয়ে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে। ওই যে তুমি যদি বইয়ের ভিতরে এখানে আলফা বিটা গামার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ে তুমি যদি যাও যে তেজস্ক্রিয় ক্ষয়ের স্মরণ সূত্র বা রূপান্তর সূত্র, এই যে 648 পৃষ্ঠা এখানে আছে,
তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র বা রূপান্তর সূত্র, সেখানে তো যদি তোমার আলফা বিঘটন মানে আলফা ক্ষয় হয় তাহলে কি হয়, ওর ভিতরে এই দুইটা কথা সুন্দরভাবে লেখা আছে যে ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। যদি বিটা বের হয়, বিটার যেহেতু কোনো ভর নাই, ও ওই মৌলের ভরের উপরে কোনো প্রভাব ফালায় না, সেখানে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, এটা কমে না। যেহেতু বিটাটা মাইনাস, এজন্য ও বের হয়ে যাওয়া মানে হইলো পারমাণবিক সংখ্যা 1 বাড়াই দিয়ে যাও। আর আলফা বের হয়ে যাও, পারমাণবিক সংখ্যা 2 কমাই দেয় ওই মৌলে, আর ভর সংখ্যা 4 কমাই দেয়। আর গামা রশ্মি যদি বের হয়, ওর কোনো ভরও নাই, ওর কোনো চার্জও নাই, সুতরাং এখানে নো চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভরের এবং পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এর উপরে ভিত্তি করে আমাদের বেশ কিছু ক্রিটিক্যাল এমসিকিউ সলভ করতে হয়, এই তত্ত্বের উপরে, এই সূত্রের উপরে ভিত্তি করে, লজিকের উপরে। যেরকম আমি এখানে লিখেছি কার্বন থেকে নাইট্রোজেন হয়, তুমি দেখো এখানে আমি বলেছি একটা বিটা রশ্মি বের হয়ে যাবে, তাহলে তুমি খেয়াল করে দেখো একটা বিটা বের হওয়া মানে কার্বনের ভিতর থেকে, তার নিউক্লিয়াসের মধ্য থেকে যদি একটা বিটা রশ্মি বের হয়ে যায়, তাহলে এর ভরের কোনো চেঞ্জ করবে না, 14 আছে, শুধু ও পারমাণবিক সংখ্যা 1 বাড়াই দিবে। কার বাড়াই দিবে? যে মৌল থেকে বের হয়ে যাবে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে কার্বন থেকে বের হয়েছে বিটা, কার্বনের পারমাণবিক সংখ্যা 7 হয়ে যাবে, 6 থেকে 7 হয়ে যাবে। এই কারণে এটা নাইট্রোজেন হয়ে গেছে। স্যার এই যে নিউটনের আলফা ভিতরে বিটা, কি প্রোটন থাকে? নিউটনের ভিতরে প্রোটন মানে বুঝি নাই। স্যার ওই যে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে স্যার, বলতে কারণ লেখা আছে স্যার, নিউটন একটা নিউটন ভেঙে একটা প্রোটন তৈরি হয়। ওটা ওখানে ওই প্রক্রিয়াগুলো চলতে থাকে, ওর ভিতরে তোমার প্রোটন ভেঙে তোমার বিটা পাওয়া যায়, তার মানে বিটা মানে হলো তোমার নেগেটিভ চার্জ, দ্যাট মিন্স ইলেকট্রনের হিসাবে আমরা আনতে পারি। তাহলে ওর ভিতরের যে প্রক্রিয়াটার ভাঙ্গন, এটা তো পিছনেই তোমার কিন্তু ডিটেলস লেখা আছে, বিভিন্ন জায়গায় ইকুয়েশন দেওয়া আছে। তাহলে ভিতরে তাদের কি তৈরি হয় না সেটা পিছনে ব্যাখ্যা, কিন্তু আমরা যখন এই আলফা বিটা গামা বের হয়ে যায়, আমরা ওখানে ভাঙ্গন কোনটা ভাঙ্গে কি হবে না না হবে সেটা আমরা দেখতে যাব না। আমরা শুধু ওখানে দেখব যে কোনো একটা মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা রশ্মি বের হয়ে যায়, তাহলে তার ভর 4 বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। যদি বিটা রশ্মি বের হয়, তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। আর যদি গামা বের হয়ে যায়, তাহলে কোনো কিছুরই কোনো পরিবর্তন হবে না। আমি শুধু এই লজিক আমি মাথায় নিই এখানে। তাহলে এগুলো নিয়ে আমি দেখলাম, আমি এখন একটা উদাহরণের কথাই বললাম যে কার্বন থেকে একটা বিটা রশ্মি বের হয়ে গেছে, তাহলে এখানে যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কি হবে, এখানে কি মৌল সৃষ্টি হবে? তাহলে যেহেতু একটা নাইট্রোজেন। বিটা বের হয়ে গেছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, 7 হবে, আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে ভর 14 থাকবে, পারমাণবিক সংখ্যা 7 হবে। তাহলে পিরিয়ডিক টেবিলে আমরা দেখেছি 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হইল নাইট্রোজেন, এর একাধিক মৌল থাকার কোনো সুযোগ নেই, সুতরাং এটা হবে হলো নাইট্রোজেন। এভাবে আমরা এখানের প্রোডাক্ট নিয়ে আমরা নিশ্চিত হতে পারি। আমরা শুধু সংখ্যা হিসাব করব, কে ভেঙ্গে কি তৈরি হয় পিছনে, এগুলো একদম ক্লিয়ার ডিটেলস এই বইয়ে লেখা আছে। তোমরা পড়ো নাই দেখে তোমরা আবল তাবল কথা বলো, এবং এইগুলার উপরে তোমাদের ক্লিয়ার কোনো ধারণা এখনো তোমরা নেও নাই। এগুলো অত্যন্ত দুঃখজনক আমার মনে হয়। এখানে যদি এরকমের একটা ঘটনা ঘটে, সে মনে করো আমি যদি বলি কোনো একটা মৌল, দেখো যে কোনো একটা মৌল হতে পারে, সেটা তোমার এক্স 238, এখানে আছে 92। এখন যদি আমি খুব সহজভাবে তোমাকে দেখাই, এ যে হয়ে যে প্রোডাক্ট তৈরি করছে সেটা ওয়াই, এবং সেই ওয়াই হয়েছে মনে করো 88, আর এখানে 228। তাহলে আমি যদি তোমাকে বলি যে এখানে কয়টা আলফা রশ্মি বের হয়েছে, কয়টা বিটা রশ্মি বের হয়েছে, কয়টা গামা রশ্মি বের হয়েছে, তুমি হিসাবটা দাও তো আমাকে। এটা যদি বের করতে বলি, হিসাব দিতে বলি, তাহলে হিসাব দিতে পারবা না?
দেখো হিসাব দেওয়া কিন্তু অত্যন্ত সহজ। স্যার দুইটা আলফা এবার বাইর হয়েছে। এখানে ভর সংখ্যা কত? 238। আমরা বলছি একটা আলফা কণা বের হইলে 4 ভর সংখ্যা কমে, আর একটা বিটা বের হইলে ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই, গামা বের হইলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কোনো পরিবর্তন নাই। তাহলে একমাত্র ভর সংখ্যাকে প্রভাবিত করে আলফা। তাহলে ভর সংখ্যার সেন্স থেকে আলফা মুহূর্তের মধ্যে বের করে দেওয়া। স্যার তাহলে স্যার ওয়াই অঙ্কুর তো স্যার বিষয়। 230 হওয়ার কথা। ওখানে কি হওয়ার কথা না না হওয়ার কথা সেটা, ও এখানে কত লিখছি? 238। এখানে কত লিখছি? হ্যাঁ, এখানে 238 না, মনে করো 236। ঠিক আছে, তাহলে ভর সংখ্যাকে শুধুমাত্র প্রভাবিত করবে হলো আলফা, এছাড়া ভর সংখ্যার সাথে আর কোনো সম্পর্ক নাই। আমরা একটু আগেও আমাদের কন্ডিশন গুলাই দেখেছি। তাহলে 36 থেকে 28 হয়েছে, ভর সংখ্যা কত কমছে? 8 কমছে। 8 কমছে। যদি 4 কমে তাহলে একটা আলফা বের হয়, 8 কমলে কয়টা আলফা বের হয়? দুইটা। এখান থেকে আলফা বের হবে 2টি। তাহলে এখন আমি দেখি বিটা বের হয়েছে কিনা। আর গামার হিসাব কখনোই বলতে পারবো না, যেহেতু গামা কোনোটাকেই প্রভাবিত করে না। তাহলে বিটা বের হয়েছে কিনা, তাহলে এখানে যদি একটা আলফা বের হয় তাহলে ভর সংখ্যা 2 কমে, দুইটা আলফা বের হইলে ভর সংখ্যা 4 কমে। তাহলে 92 থেকে 4 কমলে কত হয় ভর সংখ্যা, মানে সরি পারমাণবিক সংখ্যা? 92 থেকে 4 কমলে পারমাণবিক সংখ্যা কত হয়? 88 হয় না? 92 থেকে 4 কমলে পারমাণবিক সংখ্যা 4 হয় না? স্যার আমি ওইটা বলি নাই। গজার কোথায়? তাহলে দুইটা আলফার জন্য পারমাণবিক সংখ্যা 4 কমবে, একটার জন্য 2 কমে, দুইটার জন্য 4 কমবে। তাহলে 92 থেকে যদি 4 কমে, কমে কত হওয়ার কথা? 88। তাহলে এখানে হয়েছে কত? 88 হয়েছে। তাহলে শুধুমাত্র আলফা দিয়েই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সব সমান সমান হয়ে গেছে, এখানে কোনো বিটা বের হয়নি, শুধুমাত্র আলফা বের হয়েছে। আর গামা কতগুলো বের হয়েছে কি হয়েছে তা আমরা জানি না। কিন্তু এখানে যদি আমি বলি যে এখানে 89, তাহলে স্যার একটা বিটে বের হয়েছে। তার মানে একটা বিটাও বের হয়েছে। কেন? কারণ তুমি ভর সংখ্যা দিয়ে কিন্তু শুধু আলফাই ঠিক করবা। 8 কমছে, দুইটা আলফা বের হয়েছে, তার মানে দুইটা আলফা বের হইলে পারমাণবিক সংখ্যা 4 কমে যাওয়ার কথা, 4 কমে হওয়ার কথা 88, হয়েছে এখানে 89, তার মানে 3 কমছে, তাহলে 1 বাড়ছে। তাহলে নিঃসন্দেহে একটা আলফা বের হওয়ার সাথে সাথে এখান থেকে বিটা রশ্মিও বের হয়েছে। এবং কয়টা বিটা বের হয়েছে? একটা বিটা বের হয়েছে, কারণ একটা বিটা বের হইলে পারমাণবিক সংখ্যা 1 বাড়াই দেয়। হওয়ার কথা ছিল 88, হয়েছে 89, তাহলে 1 বাড়াইছে। 1 বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই এখান থেকে একটা বিটা বের হইতে হবে। তাহলে এখান থেকে বিটা বের হয়েছে একটি। আমরা কি সবাই বুঝছি? এ কিন্তু এমসিকিউতে এরকম দিয়ে দিয়ে তারপরে অপশনে দেয় নিচের কোনটি সত্য, 2টি আলফা নির্গত হয়, 1টি বিটা নির্গত হয়, 2টি আলফা ও 1টি বিটা নির্গত হয়, বা 3টি আলফা ও 3টি বিটা নির্গত হয়, এরকম বিভিন্ন অপশন থাকে। তখন এগুলা এখান থেকে সেপারেট করতে হবে। এগুলা আসি প্রচুর গুরুত্বপূর্ণ জায়গা, এগুলা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। আমি যদি এই জায়গাটাকে এখানে যদি বলি 90, তাহলে কি? তাহলে তোমরা হয়তো অনেকে মনে বলবা যে না স্যার এই যেখানে 90 তো স্যার এখান থেকে আলফা বের হয়েছে একটা, কিন্তু আলফা একটা এখান থেকে কি এই ভর সংখ্যা থেকে কি, সরি পারমাণবিক সংখ্যা থেকে কি আলফা হিসাব আমরা বলতে পারবো যে একটা বের হয়েছে এটা? না স্যার, পারমাণবিক ভর থেকে পারা যাবে না স্যার, পারমাণবিক সংখ্যা থেকে। তো বিটে বাইরেছে দুইটা এখানে। এখানে তুমি সবসময় আলফার হিসাব করতে হবে ভর সংখ্যা থেকে। তা ভর সংখ্যা থেকে আমরা দেখেছি অলরেডি আলফা 2টা বের হয়ে গেছে। যেহেতু যদি আলফা বেরই না হয়তো তাহলে ভর সংখ্যারই কোনো পরিবর্তন হইতো না।
বা যদি একটা বের হইতো তাহলে ভর সংখ্যা 4 পরিবর্তন হইতো, কিন্তু 8 পরিবর্তন হয়ে রয়েছে, তার মানে আলফা দুইটাই বের হইছে। তাহলে এখান থেকে পারমাণবিক সংখ্যা 4 কমার কথা, কিন্তু কমছে 2, তাহলে 2 কমে নাই, ওই 2 তাহলে কেউ ব্যাকআপ দিছে, বিটা ব্যাকআপ দিছে, তার মানে বিটা বের হইছে 2টা। এখানে অনেক সময় এরকমেরও হতে পারে কনফিউজ, যে আবার কি করে সম্ভব, ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই, সরি এই পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাহলে তো এখান থেকে আলফা বের হওয়ার তো কোনো সুযোগই নেই। এই কথা বললে হবে না। এরকম থাকা মানে কি, মানে কি এখান থেকে কি বের হইছে, 4টে বিটে স্যার। এখান থেকে 4টা বিটা বের হয়েছে, কারণ তোমার ভর সংখ্যা থেকেই তুমি আলফা ঠিক হয়ে গেল। তাহলে এই অনুযায়ী এখানে পারমাণবিক সংখ্যা হওয়ার কথা 88, কিন্তু 88 হয় নাই, এখানে আছে 92, তাহলে 4 বেশি আছে যেটা হওয়ার কথা তার থেকে। তাহলে ওই 4 বেশি আছে, নিঃসন্দেহে ওই আলফা বের হয়ে যাওয়ার সাথে সাথে বিটাও বের হয়েছে এবং 4টা বিটা বের হয়েছে। তাহলে এখান থেকে এই হিসাবগুলো অতীব জরুরি, আমরা যেন এগুলা ঠিকঠাক করে ফেলি। এইগুলা ঠিক করে এই যে পারমাণবিক ভর সংখ্যা, তারপর ওখানে এখানে তোমার এই যে গাণিতিক উদাহরণ আছে, এই জায়গাগুলোতে সব এগুলো স্পষ্ট লেখা আছে, উদাহরণ ক, উদাহরণ খ, তারপর এই গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে, এই যে আরেকটা দেওয়া আছে, এই যে বেশ কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, এগুলো সলভ করে ফেলবা। এরপর তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বা ভাঙ্গনের সূত্র বা সূচকীয় সূত্র। তাহলে এখানে এই সূচকীয় সূত্রের আগ পর্যন্ত আমি আবারও বলতেছি, এই যে সময় আছে, এই বিভিন্ন মডেল, এই যে ঘটনাগুলো, রিয়াকশন গুলো, নিউক্লিয়াসের ইলেকট্রন প্রোটন নিউট্রন ভেঙে কে কি কিভাবে তৈরি হয়, সেখানে ভর সংখ্যার সাথে ঘনত্বের সম্পর্ক, ব্যাসার্ধের সম্পর্ক, সেখানে তোমার রিডবার্গ দুর্ভোগ দিয়ে বর্ণালীর হিসাব নিকাশ, সেখানে এই যে সরণ সূত্রের আন্ডারে এরকম বিভিন্ন বিষয় সলভ করা, এগুলো যেন আমরা সব ক্লিয়ার করে ফেলাই। সূচকীয় সূত্রের আগ পর্যন্ত যেন আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলাই। আগামী রবিবার কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব, ঠিক আছে? এরকমের আহাম্মকি মার্কা কাজ তোমরা কেউ করবা না। তোমাদের কাজ হইল যে আহাম্মকি মার্কা কাজ করা। আর তোমাদের উপস্থিতি তো মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা, তোমরা এখানে মনে হয় অনেকেই এখন আর পড়া কন্টিনিউ করতে চাচ্ছে না। যারা পড়া কন্টিনিউ করতে চাচ্ছ না, তাহলে তারা গ্রুপ থেকে তোমরা লিড নিয়ে নিও। তখন যারা অবশিষ্ট থাকে আমরা তাহলে একটা গ্রুপ বানাই নেব। এই 2টা গ্রুপে তো আমাদের যাওয়ার দরকার হয় না। তোমরা যারা এখন আছো, তোমাদের কি 8টায় কোনো পড়া আছে? না স্যার। এই জিহান, রবিউল, নাজিম, ভাই স্যার। তোমাদের কি 8টায় পড়া আছে? না না স্যার। স্যার। এই উম্মে ফারজানা, না স্যার। 9টায় একটা ব্যাচ তাহলে করলেই তো হয়। তাহলে আমরা 8টায় নিয়ে যাব, 8টায় করব, ঠিক আছে? অথবা 9টায় করব। তাহলে আমি দেখি ওই যে গ্রুপে আমি নোটিশ দিয়ে যারা থাকে, তাহলে আমি এইটুক শেষ করে এই নবম অধ্যায় আর দশম অধ্যায়, এরপরে আমরা মোটামুটি পড়া হয়তো বা স্টপ করে দিব। আর যদি রিভিশনের বিষয়ে এরপরে আমাদের যদি সেটা দরকার হয়, আমরা এইটুক পড়ার পরে আমরা আলাপ আলোচনা করে যদি আমরা থাকবো, নাহলে আমরা গ্রুপ সব অ্যাবলিশ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এইটা একটু তোমরাও এই যে আছে বা যে থাকতে চাও, যদি কেউ এখানেও পড়তে না চাও, তাহলে গ্রুপ থেকে লিড নিয়ে নিও, ঠিক আছে? তাহলে আমাদের একটা মানে সিস্টেমে আসতে একটু সুবিধা হবে। হ্যাঁ, পড়া কোন পর্যন্ত চলতেছেন? পড়া হলো তোমার এই যে তেজস্ক্রিয় ক্ষয়ের যে ক্ষয় সূত্র, ক্ষয়ের যে সূচকীয় যে সূত্র, 650 পৃষ্ঠায় পাইছো? পাও নাই? সূচকীয় সূত্রের আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত একদম লাইন বাই লাইন ফুটাই ফুটাই সব পড়ে সব ক্লিয়ার করে রাখবে। একবার, দুইবার, তিনবার পড়বা রিডিং, তাহলে এই জায়গাগুলো সব ক্লিয়ার হইবে। তাছাড়া কিন্তু ক্লিয়ার হবে না। রিঅ্যাকশন গুলা হাতে লিখতে হবে, তা নাহলে কিন্তু এমসিকিউর জন্য এইসব জায়গা থেকে ভালোভাবে ধরা খাবা। এবং বিভিন্ন মডেল টডেল গুলো তোমরা পড়ো, কেমিস্ট্রিতে পড়ো, ফিজিক্সে পড়ো, কি পড়ো কি না পড়ো তোমরা নিজেরাও জানো না।
কোন মডেলের কি সুবিধা, কি ব্যর্থতা, কোন জায়গায় কি ঝামেলা, এগুলো সূক্ষ্মভাবে তোমরা কখনোই চিন্তা করো না এবং এগুলা আয়ত্ত করে রাখো না। ফাইনালি আসলে তোমরা কিছুই করো না। তাই এইটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে জিনিসটা অন্য জায়গায় থাকে বা পড়া থাকে বা আগে করে আসি, এই জিনিসটা যখন আমরা পড়াই না বা পড়তে বলি না, তখন ওই জিনিস তোমরাও পারো না, আর ওই জিনিস তোমরা কিছু পারো না। ঠিক আছে? এক হইলো যখন পড়াই তখনও সে কথা শুনে যে এগুলো তো আগে পড়ছি, আবার আগে যে কিছুই পড়ে আসো নাই, ভুং ভাং করে আসছো, তার মানে ওই বিষয়ের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়ায়। তাই তোমরা পিছনের ওই পড়া যেন কোনোভাবেই না হয়। আমি আগামী দিন কিন্তু পড়া ধরবো এবং এই সবকিছু কিন্তু সাথে সাথে উত্তর দিতে হবে। আল্লাহ